চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী খাদেমুল ইসলামের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে একটা গান দিয়ে আজকের আড্ডাটা শুরু করি, তারপর না হয় বাকি আড্ডা দেয়া যাবে। কোন গানটি শোনাবেন? আমাদের ব্যান্ডের প্রথম মৌলিক গান, যেটা আমার জীবনের প্রথম গান, শিশির সাধকের লেখা সুর করা। আচ্ছা, আশা করি ভালো লাগবে। শুনি। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। জ্বলছে বুকের দহন, বইছে বৈরি পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন। বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি অকাল জরার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। ধন্যবাদ। চমৎকার। এই যে ব্যান্ডের গানগুলো যে আপনারা একের পর এক করছেন, গানের লিরিকগুলো নিশ্চয়ই সবাই মিলে একসাথেই লেখা হয় বেশি, তাই তো? কখনো কখনো আলাদাও হয়। আমাদের ড্রামার কখনো লিখে, কখনো গিটারিস্ট লিখে সুর করে, আবার কখনো আমিও লিখি, ভাবনাই যেটা আসে আর কি। কিছুদিন আগেই জঞ্জাল যাযাবর শিরোনামের একটি গান আমরা পেলাম, সেই গানটির মেকিং বা পেছনের গল্পটা যদি একটু শুনতে চাই। আসলে অনেক আগের গান, আমার লেখা, আমার সুর করা ছিল। তো গানটি করব কখনো সিদ্ধান্ত সেভাবে ছিল না। তো হঠাৎ আমার ড্রামার বলল যে গানটি আসলে মনে হয় এ প্রজন্মের সাথে খুব সুন্দর ম্যাচ করে, গানটি করা যায়। তারপরে আমরা হুটহাট কম্পোজিশন করেই আমরা রেকর্ডিংয়ে গেলাম, রেকর্ডিং শেষ করলাম। যুগের সাথে তাল মিলিয়ে কাজ করবার জন্য আমরা মিউজিক ভিডিও করলাম। আচ্ছা, মিউজিক ভিডিও করে জি সিরিজের ব্যানার থেকে গানটি আসছে। আমরা দেখি এখন সব গানের সাথে আসলে মিউজিক ভিডিওর প্রয়োজনীয়তাটা একটু বেশি দেখা যায়, কারণ মিউজিক ভিডিও ছাড়া আসলে অডিও ট্র্যাক করেও অনেক ক্ষেত্রে শিল্পীরা গানটা প্রকাশ করছে না, সেটার জন্য ওয়েট করছে। তো সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? গান তো আসলে শুনবার জিনিস, মনের আকাঙ্ক্ষা মেটানোর একটি শব্দই হলো গান। আসলে গানটা দেখার কিছু নাই, কিন্তু আমরা এখন সবাই করছে, সেই জন্য অনেকেই করছে। আমাদের মিউজিক ভিডিওর সংখ্যা খুবই কম। আমরা এত বছর জার্নিতে মাত্র 2টি মিউজিক ভিডিও করেছি, এটি দিয়ে আর কি। এটি দ্বিতীয় ছিল। হ্যাঁ, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। এই গানটি যখন সাড়া পাইলো, তারপরে আমরা সেকেন্ড ট্র্যাক হিসেবে যাযাবরটা আমরা মিউজিক ভিডিও করলাম। এই ব্যতীত আমাদের কোনো গান মিউজিক ভিডিও। তবে এটার কিন্তু একটা ভালো দিকও আছে আমি বলবো, কারণ হচ্ছে যে যদিও ব্যান্ডের সবাই একসাথে বসে জ্যামিং করবে, প্র্যাকটিস করবে, পারফর্ম করবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও ব্যস্ততায় হয়তো সবসময় সেটা আসলে হয়ে ওঠে না। কিন্তু মিউজিক ভিডিওর কারণে হলেও কিন্তু দেখা যায় একসাথে একটু বসা, একসাথে একটু শুটিং করা, রেকর্ডিং তো আছেই, রেকর্ডিংও আজকাল কিন্তু আসলে ভাগ ভাগ করে আলাদা করা যায়, কিন্তু মিউজিক ভিডিওর জন্য বোধহয় একসাথে একটা এই যে আউটিং হয়, বাইরে একটা সময় কাটানো সবাই, এটাও কিন্তু ব্যান্ডের জন্য হেল্পফুল। হ্যাঁ, একটা ট্যুর, মিনি ট্যুর। এছাড়াও আমার ব্যান্ডের মেম্বারদের সাথে প্রতি সপ্তাহে আমার দেখা হয়, কারণ আমরা প্রতি সপ্তাহে আগে 2 দিন করে প্র্যাকটিস করতাম, এখন 1 দিন করে করছি। যদি একটু স্টেজ পারফরমেন্সের প্রসঙ্গে আসি, এখন স্টেজ পারফরমেন্সের সুযোগটা তো একটু কম বিভিন্ন সামাজিক পরিস্থিতির কারণে, কিন্তু এছাড়া সাধারণ সময়ের কথা যদি বলি, আপনাদের ব্যান্ডের পক্ষ থেকে কোন ধরনের গানগুলো শ্রোতারা বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে? আমাদের ব্যান্ডের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আমরা কভার সং হিসেবে লালন সাইজির গান, করিম সাইজির গানগুলো করতাম। এর পাশাপাশি আমরা শুরু করেছি, আমাদের যাত্রা শুরু হয়েছিল লালন সাইজির গান দিয়ে, এবং আমাদের প্রথম অ্যালবামের প্রথম মৌলিক গান হিসেবে বিশ্বাসের একটি ব্যাপার ছিল। তারপর যখন আমরা বিভিন্ন জেলা শহরে যখন প্রোগ্রামে যাওয়া হতো, তখন এই গানগুলোর রিকোয়েস্ট আমরা বেশ কিছু পেয়েছি। তারপরে আমরা পুনরায় চিন্তা করলাম যে আসলে গানগুলো যখন সিডি থেকে
ইউটিউবে কনভার্ট হওয়া শুরু করলো, তখন চিন্তা করলাম যে এই গানগুলো পুনরায় যদি আবার একটু ভিন্ন আঙ্গিকে কম্পোজিশন করে যদি আবার রিলিজ করা যায়। তো সেই সুবাদে আমরা বেশ কিছু গান নতুন আঙ্গিকে মানে আমাদের মতো করে আমরা নতুন করে কম্পোজিশন করে আবার রিলিজ করেছি। সেগুলো জি সিরিজের ব্যানার থেকেই রিলিজ হয়েছে, যেহেতু আমাদের প্রথম অ্যালবাম জি সিরিজ থেকেই ছিল। আর এই আমাদের নিজস্ব গানের পাশাপাশি লালন সাইজির 2-4টা গান আমরা সবসময় রিকোয়েস্ট আসে আর কি, তারা ভালোবাসে। তো এই পর্যায়ে কি আমরা একটি গান শুনে ফেলবো কিনা? লালন সাইজির হতে পারে অথবা অন্য যে কোনো গান। রিসেন্টলি আমার বন্ধু তালুকদার সানাউল্লাহর রচনায় একটি নাটক, অপেক্ষা নাটকটির নাম। এই নাটকটির গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তার কারণ হলো সচরাচর আমরা নাটক দেখি মানে এক সহজ একটা গল্প, কিন্তু একদম বাস্তববাদী চিন্তা ভাবনা করেই আমাদের ঢাকা ইউনিভার্সিটিরই আমার ফ্রেন্ড আর কি, বাস্তববাদী চিন্তা ভাবনা করে যে আসলে নাটক লেখা যায় সেটা আসলে ওনাকে দিয়েই প্রমাণ। এবং খুব অসম্ভব সুন্দর একটি গল্প, গ্রাম্য একটি গল্প। একজন মহিয়সী নারী, তিনি কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে চড়াই উতরাই থাকে সংসারে, সমস্ত কিছু নিয়েই আর কি। খুব শীঘ্রই নাটকটি আসছে ইনশাআল্লাহ। এই নাটকে তো আপনি গান করেছেন। সেই নাটকের গানটি গাইতে যাচ্ছি। আচ্ছা, গানের লেখা সুর মোহন, আমার খুব কাছের ছোট ভাই, কম্পোজিশন করেছে শাহিন। মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, বলবে লোকে ছি ছি তোমায়, বলবে লোকে ছি ছি তোমায়, করবে কত নিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা। বন্ধু আমি কোনো নাশা, বুঝলো না রে মনের ভাষা, বন্ধু আমি কোনো নাশা, বুঝলো না রে মনের ভাষা, না পুরাইল মনের আশা, লাগাইয়া ধান্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, বলবে লোকে ছি ছি তোমায়, করবে কত নিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা, মরারে মারবা কত প্রাণ থাকিতে জিন্দা। বাহ, নাটকের প্লেব্যাক যেহেতু করেই ফেলেছেন, তার মানে খুব শীঘ্রই আপনার দর্শক শ্রোতারা গানটি পেতে চলেছে এবং রিলিজের আগে আমরা আজকে গানটা শুনে ফেলার সুযোগটা পেলাম, খুব ভালো হলো। এবারে যদি একটু জানতে চাই যে সামনে ব্যান্ড থেকে কি ধরনের কাজ আনার পরিকল্পনা আছে? আমাদের মূল টার্গেট ছিল যে হারিয়ে ফেলা কিছু গান, যেমন লালন সাইজির অনেক গান সচরাচর আমরা শুনেছি, কিন্তু আমরা যে কয়েকটি গান করেছি একদম অপ্রচলিত যে গানগুলো, যেগুলো হারাতে বসেছি আমরা, যেগুলো পাচ্ছি না, সেই গানগুলো আমরা করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা লোকগানের পাশাপাশি আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের মৌলিক গান নিয়ে আমরা কাজ করব। সামনে জীবনযাত্রা নামের নতুন গান আসছে, আমাদের ব্যান্ডের প্রজেক্ট। এই গানটিও হয়তো বা মিউজিক ভিডিও রূপেই আসবে, কোন ব্যানার থেকে আসবে সেটি পরেই জানতে পারবে সবাই। আর কম্পোজিশনের কাজ চলছে, রেকর্ডিং ইনশাল্লাহ দিন কয়েকের ভেতরেই হয়ে যাবে। যদি আপনার এককভাবে গান নিয়ে এমন কোনো পরিকল্পনার কথা জানতে চাই, যেই ইচ্ছেটা হয়তো এখনো পূরণ হয়নি, সামনের দিনগুলোতে পূরণ করার ইচ্ছা আছে? আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে লালন সাইজির অপ্রচলিত গান নিয়ে 100 গানের একটি অ্যালবাম করব। সেটা হয়তো বা আমার সোলো প্রজেক্ট হিসেবে আসতে পারে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখি যে সব জনপ্রিয় ব্যান্ড বলি বা শিল্পীদের গানকে এখন তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু কভার করছে, তো সেখানে আপনাদের ব্যান্ডের গানও নিশ্চয়ই অনেকেই কভার করে, সেই বিষয়টা কেমন লাগে বা সেটাকে আপনি কিভাবে দেখেন? কভার গানের সাথে আমি চাই যে আসলে কভার গান হোক, কিন্তু কভার গানের মতো করে হোক, যেন গানের সাথে সম্পৃক্ত শিল্পী
গীতিকার, সুরকার, কম্পোজার অথবা ব্যান্ড বা সোলো আর্টিস্টের গানও আমার ভালো লাগতে পারে, আমি কভার করতে পারি। সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে গানের সাথে সম্পৃক্ত যারা, তাদের নামগুলো একবার মনে করা উচিত। আমি কভার করছি এমন একটা গান, ভালো লাগতেই পারে, সেই গানটা আমি কভার করলাম, কভার করবার পর আমি আমার সোশ্যাল মিডিয়ায় আমি রিলিজ করে দিলাম, ফেসবুক হোক, ইউটিউব হোক। কিন্তু সেই গানটার পেছনের যেই মানুষগুলো, তাদেরকে কিন্তু আমরা বঞ্চিত করে ফেলছি। অনেকেই লিখছেন না। কিন্তু আমাদের যেমন বিশ্বাসের একটা ব্যাপার, এই গানটি নিয়েই কথা বলতে চাচ্ছিলাম, যে এই গানটি সর্বপ্রথম আমরা রেকর্ড করি 2013 সালে। কোথায় 13 সাল আর কোথায় 24 সাল। তো এত বছর আগের, যখন আমরা চারুকলায় আড্ডা দিতাম, আমাদের সেই স্টুডেন্ট লাইফের কথা বলতেছি আর কি, সেই সময়ের স্ট্রাগল লাইফের গান। গানের সাথে তো অনেক সম্পৃক্ত মানুষ যারা আছেন, ব্যান্ড মেম্বার, তারপরে গীতিকার, সুরকার। তো গানের সাথে অনেক স্বপ্ন, গল্প কিন্তু সংমিশ্র। তো আমি গানটা আসলে রিলিজ করলাম, গানটা মুক্তি পাইল 2014 সাল জি সিরিজ থেকে। গানটা ভালো লাগতেই পারে, গানটা আমি বিভিন্ন জায়গায় বাজতে দেখছি, বিভিন্ন জন বিভিন্ন রূপে গাচ্ছে। কলকাতাতেই বেশ কিছু মেয়ে, তারপরে ছেলে, বিভিন্ন জন কভার করেছেন, বাংলাদেশেও করছেন অসংখ্য। কিন্তু গানের সাথে সম্পৃক্ত যেমন গীতিকার, সুরকার, ব্যান্ড অথবা ভোকাল আর্টিস্ট, এদের নামগুলো তো উচ্চারণ করা উচিত। ক্রেডিট যদি না দেয়া হয়, ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে, শুধু আমার গান না, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আসলে এইভাবেই মৌলিক গান অথবা সৃষ্টি হারাবে। যে এটা কালেক্টেড শব্দটা আসতেছে কিভাবে, যে এই গানের পেছনের গল্পে কেউ নাই, আমরা দেখছি না, শুনছি না, এটা কালেক্টেড দিয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে কালেক্টেডের পেছনেও তো অনেক মানুষ আছেন যারা আসলে কালেক্টেড সে গানটি না। সে কালেক্টেড মানে কি, আমরা যে গানটির আসলে পিতামাতা কাউকে খুঁজে পাচ্ছি না, এই জন্য কালেক্টেড দিচ্ছি। কিন্তু আসলে আমি মনে করি গানের সাথে সম্পৃক্ত গীতিকার, সুরকার, কম্পোজার, ভোকাল আর্টিস্ট, এনাদের নামগুলো আসলে স্মরণ করা উচিত। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই ধারাবাহিকতায় একদম নামগুলো মনে রাখবে। কারণ এত সহজে আসলে দায়টা এড়ানো যায় না, যে আমি কালেক্টেড লিখে দিয়ে দিলাম, অথচ এটা স্রষ্টা, এটার সাথে সংশ্লিষ্ট এতগুলো মানুষ, তাদের অবদান, সেটাকে আসলে একেবারেই ইগনোর করে যাওয়া, এই জিনিসগুলো আসলে কষ্টদায়ক। খুবই। আড্ডা দিতে দিতে অনেকটা সময় আসলে আমরা একসাথে কাটালাম, খুবই ভালো লাগলো, এবং আমার বিশ্বাস আমাদের দর্শক শ্রোতারাও আমাদের সাথে উপভোগ করেছেন এই সময়টা। আমাদের আজকের আয়োজনে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব, তবে তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ব্যবসায়ী লুইস বিউলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিবেশীকে ভালোবাসুন, কিন্তু তার আগে ভালো প্রতিবেশী খুঁজে নিন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ বাংলাভিশন পরিবারকে। আর বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। কোন গানটি শুনছি? লালন সাইজির একটি গান করার কথা ছিল, সেটি করছি। জাত গেল বলে একি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তানা না না। জাত গেল বলে একি আজব কারখানা, আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে।